নতুন আর কে এসছে? সিফাতুল্লাহ, শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, ফাইন। তো গত ক্লাসে ছিলে না তুমি? জি স্যার, ছিলাম তো স্যার। আচ্ছা, তো আমরা গত ক্লাসে যেটা ম্যাথ শুরু করেছিলাম ওইটাই বাকিটা কন্টিনিউ করব। তো জি আমরা স্যার। তিনটে ট্রানজেকশন, তিনটে জার্নাল এন্ট্রি বা ক্লোজিং এন্ট্রি, সরি অ্যাডজাস্টিং এন্ট্রি, এই তিনটি অ্যাডজাস্টিং এন্ট্রি শেষ করেছি। এখন 4 নাম্বার থেকে আমরা শুরু করলাম। জি স্যার। So number 4 entry is the 2,800 of unearned service revenue has been earned at the end of the month. মান। তো এটার জার্নাল এন্ট্রি কি হবে? অ্যাডজাস্টিং এন্ট্রি বলো। 2800 of এখানে কি unanswered ঘটনা revenue. ঘটেছে সেটা আগে বলো, তাহলেই পারবে। জি স্যার। প্রথমে কোনো একটা অ্যাডজাস্টিং এন্ট্রি পেলে Unanswered প্রথমে চিন্তা revenue করবে এটি at the end কি of the বলতে month. চেয়েছে, তারপরে এটি চারটার মধ্যে কোনটার মধ্যে পড়ে, আর কোনটার মধ্যে পড়ে এটা যদি তুমি বুঝতে পারো যে এটা ডেফারাল নাকি অ্যাক্রুয়ালস, তখন ওই নিয়ম অনুযায়ী তো তুমি সহজেই বলতে পারো। জি স্যার। তাহলে এখানে প্রবলেমটা কি বলছে আগে বলো। জি স্যার। এখানে কই প্রবলেমটা কি? স্যার, এটা তো চলে গেল। আচ্ছা, আবারও দিচ্ছি। স্যার, নাইস। স্যার, আজকে 2:30 বাজে তো স্যার, আমার আরেকটা ক্লাস ছিল। আজকে তো এটা তো না, আড়াইটায় পরের তোমার পরের ক্লাস পিরিয়ড কেন? ছিল। আড়াইটায় তো আমার ক্লাস। না স্যার, আপনারটা পরের পিরিয়ড হতো স্যার। ও আচ্ছা, আপনারটা তো স্যার 4টা 4:30 থেকে না 4টায় স্যার? ছিল। ওই যে জিডি জি হবে না, স্যার। এই জন্য আগে নিলাম আর কি। আচ্ছা স্যার। আমার জিডি নাই এই জন্য স্যার। তোমার কি ক্লাস? আমার স্যার ইকোনমিক্স ক্লাস স্যার, মামুন স্যারের। ইকোনমিক্স মাহবুব স্যারের? জি স্যার। তুমি আর এটা তো বাজে নাই এখনো, না না না, সমস্যা নেই স্যার। সমস্যা কিছুক্ষণ নেই স্যার। পরে কিছুক্ষণ পরে জয়েন করো। জি স্যার, সমস্যা নেই। তো আমরা যেটি বলছিলাম, নাম্বার 4, এবার কি দেখতে পাচ্ছ? জি স্যার। এবার বলো, এবার বলো 2800 এর of এন্ট্রি কি হবে। unearned service revenue has been earned at the... স্যার, unearned service revenue has been earned at the end of the month. Oh, ছোট কি স্যার? Unearned service revenue has been earned at the end of the month. কে বলবে? এনিবডি? আকিব হাসান বলো, এটা কি হবে 4 নাম্বার? সেটাই তো 2800 of unearned service revenue has been earned, মানে earned. যেটি আনআর্নড ছিল সেটি এ মাসের মধ্যে আর্ন হয়েছে। জি স্যার। তাহলে কি হবে এখন? যখন আনআর্ন ছিল, প্রথমে খেয়াল করো, যখন আনআর্ন ছিল তখন আমরা কি করেছিলাম? Unearned service revenue has been earned. স্যার, earned হয়েছিল। earned হয়ে গেছিল, earned. End of the month. আনআর্ন সার্ভিস রেভিনিউটা কি? এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? 4টার মধ্যে ডেফারাল না অ্যাক্রুয়ালস? The
যে কেউ বলো কি এটা? স্যার ডেফারেল স্যার। ডেফারেল। ডেফারেলের মধ্যে কোনটি? স্যার 2 নম্বরটা স্যার। আনআর্ন। আচ্ছা, তাহলে এর যা অ্যাডজাস্টিং এন্ট্রি কি হয় সেই নিয়ম অনুযায়ী বলো এবার। এখানে আমাদের সার্ভিস রেভিনিউকে বাড়াতে হবে, তার মানে ক্রেডিট হবে, আর আনআর্নকে ডেবিট করে দিবি, তার মানে আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে সবাই লিখো আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট, আর ক্রেডিট কি লিখবে? সার্ভিস রেভিনিউ ক্রেডিট। বুঝছো জি স্যার। কি বলছি? বুঝছো? জি একটি স্যার। হলো আনআর্ন সার্ভিস রেভিনিউ আর একটি হলো সার্ভিস রেভিনিউ। তাহলে এক্সপ্লানেশন কি লিখবো? unearned service revenue has been earned. To record the unearned service revenue that has been earned. অথবা এতটুকু লিখলেও হবে, টু রেকর্ড unearned service revenue, এতটুকু লিখলেও চলবে। তাহলে গেল 4 নাম্বার। এবার নাম্বার 5, salaries of 1900 are accrued at June 30. এখানে কি বলছে? এটা মিনিংটা বলো কি বলছে এখানে, তারপরে সলিউশনে যাব। আগে বললো এখানে কি বলা হয়েছে? স্যার বলা হয়েছে স্যার স্যালারি 1900 আর অ্যাক্রুড এট জুন 30, মানে স্যার বকে আছে স্যার, স্যালারি এখনো দেওয়া হয়নি। এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? অ্যাক্রুয়ালের মধ্যে স্যার, অ্যাক্রুয়াল এক্সপেন্স। অ্যাক্রুড এক্সপেন্স মানে স্যালারি দেওয়ার কথা, মানে আমাদের একটি খরচ হয়েছে, এটি এখনো দেইনি, না দিলে তো একটি লায়াবিলিটি তৈরি হয়, আর একদিকে এক্সপেন্স বাড়লো। তাহলে এটা ডেবিট ক্রেডিট কি হবে বলো এবার? ক্রেডিট হবে স্যার স্যালারি পেয়েবল ক্রেডিট স্যার, আর ডেবিট? ডেবিট হবে স্যার স্যালারি এক্সপেন্স স্যার। এক্সপেন্স ডেবিট, গুড। তাহলে আমরা জানলাম এটা কি লিখবো, স্যালারি এক্সপেন্স ডেবিট আর স্যালারি পেয়েবল ক্রেডিট। বুঝছো কত টাকা যা আছে তাই? 1900. Number 6, the equipment has a 5-year life with no salvage value. It is being depreciated at 250 per month for 60 months. মানে 5 বছরের 60 মান্থ। এই ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন পার মান্থ $250। তাহলে এই মাসের ডেপ্রিসিয়েশনকে আমাদের ক্যালকুলেট করতে হবে, এবং এই ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এটিও অ্যাক্রুয়ালস এর মধ্যে। তো এটিকে শো করার জন্য আমরা কি করব, এই খরচটিকে দেখাবো, যে কোনো খরচ বাড়লে ডেবিট হয়, তো সেই অনুযায়ী ডেপ্রিসিয়েশন এক্সপেন্সকে ডেবিট করব, আর ক্রেডিট কি করব, কন্ট্রা অ্যাকাউন্ট। কন্ট্রা অ্যাকাউন্টের নাম কি এখানে? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, স্যার এখানে কি অ্যামাউন্ট 200 550 হবে স্যার? 250, যেহেতু এক মাসেরটা আমরা দেখাচ্ছি। আমাদের এখানে যে অ্যাডজাস্টিংটা করলাম, আমরা করতেছি এখন, এটি কত দিনের? এক মাসের। এই কারণে এক মাসের যতটুকু ততটুকুই আমরা দেখাবো। এক মাসের স্টেটমেন্টের মধ্যে আমরা এক মাসের রেভিনিউ, এক মাসের এক্সপেন্স, এগুলি আমরা শো করবো। এটি কোন প্রিন্সিপাল বলো তো? The expenditure should be adjusted with the revenue earned of that particular period. এটি কোন প্রিন্সিপাল মনে আছে? যেই মাসের রেভিনিউ আর্ন করার জন্য যতটুকু এক্সপেন্স হয়েছে, ওই মাসে ততটুকু এক্সপেন্স দেখাতে হবে।
এটি কোন প্রিন্সিপাল? আমরা পড়েছিলাম না রেভিনিউ রেকগনিশন, এক্সপেন্স রেকগনিশন প্রিন্সিপাল, অনেকগুলো প্রিন্সিপাল পড়েছিলাম না আমরা, জি স্যার। ওর মধ্যে আছে, এটাকে ম্যাচিং প্রিন্সিপালও বলে। তো সেই কারণেই আমরা 1 মাসের ডেপ্রিসিয়েশন দেখালাম। এরপরে আসি invoices representing 1200 of service performed during the month have not been recorded as of June 30. Service performed, service দিয়েছি during the month, মানে এই মাসে আমাদের কোম্পানি সার্ভিস দিয়েছে কাস্টমার, have not been recorded, এটা এখনো রেকর্ড করিনি বা আমরা টাকা পাইনি। তাহলে এটি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? এটি হলো অ্যাক্রুড রেভিনিউ। ঠিক আছে, স্যার একটু স্যার ডিপ্রিসিয়েশনের স্যার রিজনটা কি লিখবো স্যার? to record depreciation expense। ওকে স্যার। আচ্ছা, তারপরে যেটি বলছিলাম এটি কি হবে? আমরা সার্ভিস দিয়েছি $1200, রেকর্ড করা হয়নি, মানে পাবো, তো টাকা আমরা পাবো, অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের কাছে পাবে, অ্যাকাউন্টস পেয়েবল। ঠিক আছে, সহজ কথায় মনে রাখবে, খরচ হয়েছে আমরা এখনো পেমেন্ট করিনি, এটা হলো অ্যাকাউন্টস পেয়েবল, মানে আমাদের লায়াবিলিটি। আর আমরা পাবো কারো কাছে, এখনো আমরা পাইনি, মানে ওরা দেয়নি, এটা হলো অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাসেট, অ্যাকাউন্টস পেয়েবল হলো লায়াবিলিটি। তাহলে সার্ভিস দিয়েছি মানে সার্ভিস পারফর্ম, টাকা পাওয়ার কথা পাইনি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? এন্ট্রি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। বুঝছো? এক্সপ্লেনেশন কি লিখবো? টু রেকর্ড সার্ভিস পারফর্ম। ঠিক আছে, 7টাই করেছে সবাই, বুঝছো? জি স্যার। না বুঝলে বলো। প্রথমে আমাদের কি কি খেয়াল করতে হবে আবারও দেখো, যখন কোনো অ্যাডজাস্টিং এন্ট্রি থাকবে, এই অ্যাডজাস্টিং এন্ট্রিকে ভালো মতো বোঝার জন্য প্রথমে আমরা এটি পড়ব, পরে এখানে কি বলতে চেয়েছে সেটি বুঝবো, এরপরে আমরা দেখব যে এটি ওই 4টার মধ্যে কোনটার মধ্যে পড়ে, এবং সেই সেই ক্যাটাগরির এন্ট্রি লেখার নিয়ম কি, এটা তো আগে আমাদের জানা থাকতে হবে, এটা আগে আমরা আলাপ করেছি ডিফারেল অ্যাক্রুয়ালস। তারপরে সেই নিয়ম অনুযায়ী আমরা এখানে ডেবিট ক্রেডিট লিখে দিব। বুঝছো প্রসেসটা? জি স্যার। আচ্ছা, সেফাতুল্লাহ বুঝছো? জি স্যার। কোনটা বুঝো নাই বলো? না সবগুলি বুঝছো? তারপরও আমি সবাইকে যে প্রসেসটা বললাম এটাকে আরেকটু মনে রাখার জন্য সামারিটা আবারও একটু দেখাবো। দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ এবার? জি স্যার। কি দেখতে পাচ্ছ? সামারি অফ বেসিক রিলেশনশিপ। এই সামারিটা আবারও নিয়ে আসলাম, এটা যদিও আগের ক্লাসের, কারণ এটাই মূল বিষয়। এটা না বুঝলে কিন্তু এই যে অ্যাডজাস্টিং এন্ট্রি, ম্যাথ এগুলি বুঝবে না। এখানে দেখো আবারও 4টি এখানে আছে, প্রিপেড এক্সপেন্স, আনআর্নড রেভিনিউ, অ্যাক্রুড রেভিনিউ, অ্যাক্রুড এক্সপেন্স।
ঠিক আছে? তাহলে আমরা এতক্ষণ যে এন্ট্রিগুলি শিখলাম এগুলি কিন্তু এই চারটার মধ্যেই পড়ে। মনে করো স্যালারি এক্সপেন্সের একটি লিখলাম, এটি কোনটার মধ্যে পড়েছিল? অ্যাক্রুড এক্সপেন্স। তাহলে অ্যাক্রুড এক্সপেন্স এই স্যালারির ওটা আমরা কি লিখেছিলাম? স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট, তাই লিখেছিলাম না? জি স্যার। তাহলে এটা হলো 4 নাম্বার ক্যাটাগরি মানে অ্যাক্রুড এক্সপেন্স। তো অ্যাক্রুড এক্সপেন্সের অ্যাডজাস্টিং এন্ট্রি কি হয়? লাস্টের কলামে দেখো, ডেবিট করতে হবে এক্সপেন্স, ক্রেডিট করতে হবে লায়াবিলিটি। তাহলে আমরা তাই করেছি না? স্যালারি এক্সপেন্স ডেবিট করেছি, আর স্যালারি Yes. পেয়েবল, পেয়েবল হলো লায়াবিলিটি, এটাকে ক্রেডিট করেছি। তো তোমার এই অ্যাডজাস্টিং এন্ট্রি এই চারটা যদি তুমি ভালো মতো বুঝো, এটা যদি এটা তোমার মনে থাকতে হবে, নিয়মটা তো স্যার, মনে থাকতে হবে। আন্ডারস্টেটেড মানে কি স্যার? আন্ডারস্টেটেড মানে হলো কম দেখানো হয়েছে। লায়াবিলিটি আচ্ছা, স্যার। আন্ডারস্টেটেড মানে কম দেখানো হয়েছে, কম দেখাতে হলে তো এখন বাড়াতে হবে, আর জি লায়াবিলিটি স্যার। বাড়লে ক্রেডিট হয়, তাই না? জি স্যার। এক্সপেন্স আন্ডারস্টেটেড মানে এক্সপেন্স কম দেখানো হয়েছে, তার মানে এক্সপেন্স বাড়াতে হবে, বাড়াতে হলে এক্সপেন্স বাড়লে ডেবিট হয়, জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে ডেবিট ক্রেডিটের নিয়মে পড়ে গেল। আবার আবার 1 নম্বরে দেখো প্রিপেড এক্সপেন্স, এখানে অ্যাডজাস্টিং এর বিফোর অ্যাডজাস্টিং কি ছিল? অ্যাসেট ওভার স্টেটেড মানে অ্যাসেট বেশি দেখানো হয়েছে, অ্যাসেট বেশি দেখানো থাকলে তো এটা কমাতে হবে, তাহলে অ্যাসেট কমাতে হলে অ্যাসেটকে ক্রেডিট করতে হবে, এদিকে এন্ট্রি তাই আছে দেখো ক্রেডিট অ্যাসেট। আবার এক্সপেন্স আন্ডার স্টেটেড মানে এক্সপেন্স কম দেখানো আছে, এটা বাড়াতে হবে, তাহলে এক্সপেন্স ডেবিট হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন এই যে আন্ডার স্টেটেড ওভার স্টেটেড এটা আমরা আগেও এক্সপ্লেইন করেছিলাম কিভাবে, যে মনে করো আমরা প্রিপেড ইন্স্যুরেন্স 1 বছরের 3000 টাকা ছিল এখানে, এটা বছরের শুরুতে দিয়ে দিলাম। তো এটা যখন শুরুতে পেমেন্ট করেছি তখন আমরা কি লিখেছিলাম? বলো কি লিখেছিলাম? ইন্স্যুরেন্স পেমেন্ট মেড 3000, এটা কি লিখেছিলাম? ক্যাশ পেমেন্ট করা হয়েছে, ক্যাশকে আমরা ক্রেডিট করেছিলাম, জি স্যার। আর ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স ডেবিট। প্রিপেড ইন্স্যুরেন্সকে ডেবিট করেছিলাম, তাই করেছিলাম না? জি স্যার। তাহলে আমরা শুরুতে করেছিলাম 3000 টাকা যখন পেমেন্ট করেছি, যে ইন্স্যুরেন্স প্রিপেড ইন্স্যুরেন্সকে ডেবিট করেছিলাম আর ক্যাশকে ক্রেডিট ক্রেডিট। করেছিলাম। তাহলে এই ঘটনা তো শুরুতে হয়েছে, কিন্তু এখন যখন 1 মাসের আমরা ক্লোজিং করছি, তখন এই 1 মাসে কতটুকু আসবে? সেক্ষেত্রে 1 মাসে যতটুকু এক্সপেন্স হয়েছে ততটুকু আসবে। তাহলে 3000 টাকার পুরোটাই তো আর 1 মাসে আসবে না, এই 3000 টাকার 1 মাস যতটুকু আসে 12 ভাগ করে সেটাকে আমরা এক্সপেন্স হিসেবে দেখাবো, এর জন্য আমরা এক্সপেন্সকে ডেবিট করলাম। আর অন্যদিকে প্রিপেড ইন্স্যুরেন্স তো আমাদের ক্রেডিট, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট করা ছিল অ্যাসেট, জি এই স্যার। অ্যাসেটকে কমানোর জন্য আমরা কি করব? এটাকে ক্রেডিট ওই করব টাকা স্যার। দিয়ে ক্রেডিট করব। তো সবগুলোই বিফোর অ্যাডজাস্টমেন্ট মানে আমরা এটা শুরুতে কি করেছিলাম, আর অ্যাডজাস্টিং এন্ট্রি এখন কি হবে? ওটাকে 1 মাসের বা পার্টিকুলার টাইমের জন্য অ্যাডজাস্টমেন্ট করার জন্য কি করব, বুঝছো? জি স্যার। সবগুলোই এরকম। আনআর্নড রেভিনিউ এর ক্ষেত্রে লায়াবিলিটি ওভার স্টেটেড, রেভিনিউ আন্ডার স্টেটেড, তো এখন কি হবে? লায়াবিলিটিকে ডেবিট করতে হবে, রেভিনিউকে ক্রেডিট করতে হবে। তো সবাই যে কাজটি করবে, যে এই যে চারটি এটার অ্যাডজাস্টিং এন্ট্রিগুলি সবার মুখস্থ থাকতে হবে। এই মুখস্থ বলতে বুঝে বুঝে মুখস্থ, এমনিতে যে মুখস্থ করে ফেললাম প্রিপেডে কি হবে, এক্সপেন্স ডেবিট, কোনটা অ্যাকাউন্ট, কোনটা অ্যাসেট ক্রেডিট, না বুঝেই মুখস্থ করে ফেললাম এরকম না। মানে এই যে বিফোর অ্যাডজাস্টমেন্টে কি ছিল, এই কারণে এখন আবার এটাকে আমরা অ্যাডজাস্ট করার জন্য কি করছি, সেটা বুঝে বুঝে তোমার মুখস্থ থাকতে হবে, যে প্রিপেড এক্সপেন্সের অ্যাডজাস্টিং এন্ট্রি হলো এক্সপেন্স ডেবিট, কোনটা অ্যাসেট বা অ্যাসেট ক্রেডিট। আনআর্নড রেভিনিউ এর ক্ষেত্রে কি হবে? লায়াবিলিটি ডেবিট, রেভিনিউ ক্রেডিট। অ্যাক্রুড রেভিনিউ এর ক্ষেত্রে অ্যাসেট ডেবিট, রেভিনিউ ক্রেডিট। অ্যাক্রুড এক্সপেন্স এর ক্ষেত্রে এক্সপেন্স ডেবিট, লায়াবিলিটি ক্রেডিট। এটা যদি তোমার মুখস্থ থাকে, অ্যাডজাস্টিং যাই দেয়া হোক, তুমি যদি পড়ে বুঝতে পারো কি বলা হয়েছে, তুমি এরপরেই এই চারটার মধ্যে কোনটার মধ্যে পড়ে এটা বুঝে ফেলবে, আর কোনটার মধ্যে পড়ে ওইটা বুঝে ফেললে তো এর এন্ট্রি কি হয় এটা তোমার জানা থাকবে আগে থেকেই, তুমি সরাসরি লিখে দিতে পারবে। জি স্যার। ইউ গট দি পয়েন্ট? ইয়েস স্যার। এই চারটা মুখস্থ আছে সবার? তো নাই স্যার, কিন্তু করে ফেলবো স্যার একবার আবারও মুখস্থ। পড়তে হবে। আগে 2টা ক্লাসে তোমাদের এগুলি আলাপ করেছি এবং বলছি এগুলি কিন্তু
সবার মনে থাকতে হবে। যেটা আমি জিজ্ঞেস করব যে কাউকে সাথে সাথে বলতে হবে, বলবো অ্যাক্রুড রেভিনিউ এর অ্যাডজাস্টিং এন্ট্রি বলো, সাথে সাথে বলে দিতে হবে অ্যাসেট ডেবিট রেভিনিউ ক্রেডিট। অ্যাক্রুড এক্সপেন্সের অ্যাডজাস্টিং বলো এক্সপেন্স ডেবিট লায়াবিলিটি ক্রেডিট। যদি জিজ্ঞেস করা হয় এটা কেন, তখন ওই যে বিফোর অ্যাডজাস্টমেন্ট ওইটা বলতে হবে। এটা হলো এক্সপ্লেনেশন কেন আমরা এটা ডেবিট করলাম ক্রেডিট করলাম, কারণ হলো বিফোর অ্যাডজাস্টমেন্ট কি ছিল এই কারণ। ঠিক আছে? জি স্যার। এবং এগুলি আরো ডিটেইলস আমাদের বইয়ের মধ্যে আছে, যে আমরা বই যখন ওই ক্লাসে পড়েছিলাম অ্যাডজাস্টিং থেকে পোস্টিং এগুলি ডিটেইলস লেখা আছে, ওখান থেকে আরো দেখে নিন। এটা তো সামারিটা এখানে শো করলাম। এবার ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা আরেকটি ম্যাথ দেখব যাতে করে সহজে বুঝতে পারি। এক নাম্বারটা তো করলাম, এবারে 2 নাম্বার দেখো। 2 নাম্বার তোমরা করবে, জিজ্ঞেস করবে না পারলে আমাকে জিজ্ঞেস করবে, আমি শুধু বলবো, আর বাকিটা তোমাদের কাজ। এখানে আছে মেলটন রিভার রিসোর্ট ওপেন ফর বিজনেস অন জুন 1। আচ্ছা, তো এটা ট্রায়াল ব্যালেন্স অগস্ট 31 মানে 1 মাসের এখানে ট্রায়াল ব্যালেন্স দেয়া আছে। আর অ্যাডজাস্টিং গুলি কি আছে এবার দেখো। আদার ডেটার মধ্যে এগুলি হলো অ্যাডজাস্টিং। এক নাম্বার হলো তোমরা ওরকম একটা ঘর করে নাও, এর আগে যেটি করলো একই। 1 নম্বরে আছে ইন্স্যুরেন্স এক্সপায়ার্স এট দ্য রেট অফ 300 পার মান্থ। সিফাতুল্লাহ আছো না চলে গেছো? সিফাতুল্লাহ আছো? তোমরা একটা ঘর করে নাও, শুনতে পাচ্ছ তো সবাই? সুমন? জি স্যার। ওকে, ঘর করো। আজকে আব্দুর রহিম কোথায়? আছি তো স্যার, আছি। আছে? জি স্যার। আব্দুর রহিম শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, ঘর করেছো? না স্যার, এখনো করিনি স্যার। করো করো, করে তারপরে আমরা অন বাই অন শুরু করবো। সবার করা হয়েছে? ঘর করেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবারে আমরা তাহলে শুরু করতে পারি। তাহলে 1 নাম্বার কি দেখা যাচ্ছে বলো? ইন্স্যুরেন্স expires at the rate of 300 per month. প্রথমেই বলো এটি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? ডেফারেলের মধ্যে স্যার। রেফারেলের মধ্যে কোনটা? স্যার যে প্রিপেইড ইন্স্যুরেন্স স্যার। ওইটার অ্যাডজাস্টিং এন্ট্রি কি হয়? স্যার ওটা অ্যাসেটকে স্যার ক্রেডিট করব, আর স্যার খরচটাকে স্যার ডেবিট করব। এক্সপেন্সকে ডেবিট করবে।
জি স্যার। আচ্ছা, তাহলে ইন্স্যুরেন্স এক্সপায়ার্স এট দ্য রেট অফ $300 পার মান্থ। এটার অ্যাডজাস্টিং এন্ট্রি কি হবে এবার বলো? ইন্স্যুরেন্স বলো স্যার এবং লিখো, একজন বলো, সবাই লিখো। হ্যাঁ, এন্ট্রিটা বলো, অ্যাডজাস্টিং এন্ট্রি। কি পারবো না? স্যার প্রিপেইড স্যার ইয়া হবে স্যার, ক্রেডিট হবে স্যার। হুম, আর আর স্যার অ্যাসেটটা স্যার ডেবিট হবে স্যার। অ্যাসেট ডেবিট হবে কেন? অ্যাসেট তো বাড়লে ডেবিট হবে। এখানে তো ক্রেডিট বেড়েছে, হবে স্যার, এখানে তো ক্রেডিট হবে, এক্সপেন্স বেড়েছে। এক্সপেন্স বাড়বে স্যার। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর ডেবিট, প্রিপেইড, ইন্স্যুরেন্স, ক্রেডিট। ক্রেডিট। সবাই লিখে ফেলো, এটা তো আগেও করেছি আমরা। সবাই লিখে ফেলো। এক্সপ্লেনেশন আগেরটাতেও আমরা এটা করেছিলাম, লেখা আছে ওই একইভাবে লিখো। অ্যামাউন্টটা কি স্যার 300 লিখবো? 300 পার মান্থ, যেহেতু এক মাসের 300। জি স্যার। এরপরে account on August 31st shows 800 of supplies on hand। এখানে কি বলছে, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, ডিটেইলস বলো একদম। কে বলবে? আব্দুর রহিম বলবে? স্যার এটা অ্যাক্রুয়ালের মধ্যে পড়ে স্যার। অ্যাক্রুয়ালস কেন? অ্যাক্রুয়ালস এর ক্ষেত্রে তো অ্যাক্রুড রেভিনিউ হবে অথবা অ্যাক্রুড এক্সপেন্স হবে। এখানে তো অ্যাক্রুড রেভিনিউ নাই, এক্সপেন্সও নেই। আকিব হাসান বলো, এটা কোনটার মধ্যে পড়ে? টাকাটা জি স্যার। এই যে 2 নাম্বারটা, এই জি স্যার। চারটার কোনটার মধ্যে পড়ে? স্যার প্রিপেড এক্সপেন্স। প্রিপেইড এক্সপেন্স, হ্যাঁ। তার মানে ডেফারেলের 1 নাম্বার যেটি। জি স্যার, ডিভাইড এক নাম্বার। আচ্ছা, তাহলে এই ডেফারেলের 1 নাম্বার হলো প্রিপেইড এক্সপেন্স। এর অ্যাডজাস্টিং এন্ট্রি কি? সুমন বলো, প্রিপেইড এক্সপেন্সের অ্যাডজাস্টিং এন্ট্রি কি, নিয়মটা বলো। ডেবিট কোনটা হয়, ক্রেডিট কোনটা হয়? আহ, যে সামারি দেখেছিলাম না একটু আগে আমরা, 2 নাম্বার। জি জি স্যার, এটা ভালোভাবে মুখস্থ করতে হবে স্যার। না, সামনে নাই ওটা? না, পিডিএফ স্যার, পিডিএফ এ তো স্যার উপরে মনে হয় স্যার। এইটা তো সবসময় লাগবে, সামনে রাখবো না, এটা মুখস্থ না থাকলে তো সামনে দেখতে পাচ্ছো। জি স্যার। আবার এখন বলো কি হবে এন্ট্রি? তো কোনটা যেন স্যার বলছিলেন? 2 নাম্বার, প্রিপেইড 900। এক্সপেন্স। প্রিপেইড এক্সপেন্সের মানে আমাদের ম্যাথের 2 নাম্বার আর নিয়মের মধ্যে 1 নাম্বার প্রিপেইড এক্সপেন্স। এর অ্যাডজাস্টিং এন্ট্রি বলো। স্যার এক্সপেন্স ডেবিট আর অ্যাসেটস ক্রেডিট। আচ্ছা, কন্ট্রা অ্যাসেট কি বলো? অ্যাসেট আর কন্ট্রা অ্যাসেট লেখা আছে না, কন্ট্রা অ্যাসেট কি? হুম, মনে আসতেছে না স্যার। আব্দুর রহিম বলো, কন্ট্রা অ্যাসেট কি? স্যার বিপরীত সম্পত্তি স্যার। হুম,
কন্ট্রা অ্যাসেট হলো অ্যাসেটের মতো একটি অ্যাকাউন্ট যেটি মেইনটেইন করা হয় অ্যাসেটের অল্টারনেটিভ হিসেবে এবং হিসেব রাখার জন্যই এটি করা হয়। যেমনি ইকুইপমেন্টের কন্ট্রা অ্যাসেট কি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অফ ইকুইপমেন্ট, এটা হলো কন্ট্রা অ্যাসেট। অ্যাসেটের মানে ইকুইপমেন্টের পরিবর্তে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অফ ইকুইপমেন্ট, এটা হলো ওই ইকুইপমেন্টের এগেইনস্টে এটি কন্ট্রা অ্যাসেট। কারণ কি, কারণ ইকুইপমেন্ট তো এটা ব্যালেন্স শিটে থাকে, আর এখানে এটাকে ডেপ্রিসিয়েশন কাউন্ট করার জন্য আমরা কন্ট্রা অ্যাসেট হিসেবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন লিখেছি। কিন্তু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন একটি অ্যাসেট, কিন্তু এই অ্যাসেট তুমি ব্যালেন্স শিটে কোথাও খুঁজে পাবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন? না, কারণ এটি কন্ট্রা অ্যাসেট। ব্যালেন্স শিটে পাবে তুমি ইকুইপমেন্ট। ইউ গট দি পয়েন্ট? Yes, sir. এটা জার্নাল করার জন্য আমরা কন্ট্রা অ্যাসেট বা অ্যাডজাস্টিং করার জন্য এই কন্ট্রা অ্যাসেট লিখে থাকি। তো এখন আমরা যেটি বলেছিলাম 2 নাম্বার ম্যাথ, মানে 2 নাম্বার পয়েন্ট ম্যাথের, account on August 31st shows $800 of supplies on hand এর, তাহলে এবার অ্যাডজাস্টিং এন্ট্রি বলো। অ্যাডজাস্টিং এন্ট্রি কি হবে? বলতে পারবে না? যেহেতু এক্সপেন্স ডেবিট করতে হবে তাহলে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, আর সাপ্লাইজ আর ক্রেডিট, আর অ্যাসেট ক্রেডিট করতে হবে। তাহলে এখানে অ্যাসেট হলো সাপ্লাইজ, সাপ্লাইজ ক্রেডিট। কত টাকা? 800 টাকা। 800 টাকা কেন? এখানে কি বলছে? অ্যাকাউন্ট অন অগস্ট 31st shows 800 of supplies on hand, হাতে আছে 800, তাহলে খরচ হয়েছে কত? স্যার উপরে দেখা লাগবে স্যার। দেখে বলো, উপরে দেখাচ্ছে তো, এখন বলো। 2700। 2500 স্যার। 800 2500 2500 পাবে। জি 2500 হাতে আছে, তার মানে বাকিটা খরচ হয়েছে। তাহলে এটি বুঝতে পেরেছো। নাম্বার 3, annual depreciation is 6000 on building and 2400 on equipment. annual depreciation, আর আমরা তো এখানে depreciation কাউন্ট করব 1 মাসের, যেহেতু আমরা 1 মাসেরটা করছি। তাহলে কি হবে? depreciation 6000 কে 12 ভাগ করো আর 2400 কে 12 ভাগ করো, এরপরে এই দুইটা আলাদা আলাদা ভাবে লিখতে হবে। কত হয়? হুম 6000 টাকার 12 ভাগ করো 500, 500 স্যার। আর 2400 টাকার 12 ভাগ করো 200। 200 স্যার। 200। তাহলে এখানে 500 আর 200 কত? 700। 700 হলো টোটাল ডেপ্রিসিয়েশন। তাহলে ডেপ্রিসিয়েশনের জন্য আমরা যে এন্ট্রি অ্যাডজাস্টিং করব সেটি হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট। এটা কত লিখবো? 700। কেমনে আসলো বললাম। আর ক্রেডিট কি করব? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এখানে তো দুইটা অ্যাসেট, তাহলে দুইটা কন্ট্রা অ্যাসেট হবে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কমা দিয়ে লিখবে বিল্ডিং, আর একটি লিখবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কমা দিয়ে লিখবে ইকুইপমেন্ট। ওইখানে লিখবে 500, এখানে লিখবে 700, এই 200। টোটাল ডেবিটের সমান হবে 700। কথা বুঝছো? স্যার লিখেছো? জি স্যার। কি লিখেছো বলো? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দুইটা লিখবা আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স একটা। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট কত টাকা লিখেছো? স্যার 500। 700 স্যার। স্যার 700। 700।
আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দুইটা কি কি লিখেছো? স্যার 500 আর 200। 500 আর 200। সামনে নাম লিখেছে তো, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কমা দিয়ে বিল্ডিং, আবার কমা দিয়ে ইকুইপমেন্ট। ঠিক আছে, স্যার ওকে। তাহলে এটি হলো এক্সপ্লেনেশন, তো আগেও আমরা যেমনি লিখেছি ওইভাবে লিখবে, টু রেকর্ড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। তারপরে 4 নম্বরে কি বলছে দেখো, unearned rent revenue of 4,800 was earned prior to August 31st. এটি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? তো কি করতে হবে বলো? বলো। কি করবা এটা বলো। এটা কি স্যার অ্যাকুরেট রেভিনিউ? স্যার এটা স্ক্রিনে তো দেখা যাচ্ছে না স্যার। এটা তো আনআর্ন লেখাই আছে, অ্যাক্রুড হবে কেন? এটার নামই তো বলা আছে, আনআর্ন রেন্ট রেভিনিউ অফ 4,800 was earned prior to August 31st। তো নামই তো আছে আনআর্ন রেভিনিউ। তাহলে আনআর্ন রেভিনিউ এর নিয়ম কি? ডেবিট ক্রেডিট নিয়ম বলো। স্যার লায়াবিলিটি ইজ ডেবিট আর রেভিনিউ ইজ ক্রেডিট। তাহলে কি করব আমরা? আনআর্ন রেন্ট রেভিনিউ ডেবিট, কারণ এটা লায়াবিলিটি, আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ঠিক আছে, টু রেকর্ড আনআর্ন রেভিনিউ। ক্লিয়ার? জি স্যার। Number 5, salaries of $400 were unpaid at August 31st। এটা তোমরা বলো, আগেও করেছিলাম আমরা। Salaries of $400 were unpaid at August 31st। 400 টাকার স্যালারি আনপেইড আছে, খরচ হয়েছে কিন্তু পেমেন্ট করিনি। কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? কোন ক্যাটাগরি বলো? অ্যাক্রুড এক্সপেন্স। এখন বলো এন্ট্রি কি হবে? স্যার এক্সপেন্স ডেবিট, লায়াবিলিটি ইজ ক্রেডিট। এক্সপেন্স বলতে স্যালারি এক্সপেন্স, এখানে তাহলে কি Debit. হবে এন্ট্রিটা? স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। ক্রেডিট। পেয়েবল ক্রেডিট। 400 টাকা, $400। এবং ইয়া কি লিখবে? টু রেকর্ড স্যালারিজ এক্সপেন্স। নাম্বার 6, rentals of 4,000 are due from tenants at August 31st। এটার মানে কি? আগে এটা না বুঝলে করতে পারবো না, আগে বুঝো কি বলছে এখানে। টেন্যান্টস হলো ভাড়াটিয়া, ঠিক আছে? টেন্যান্টস মানে কি? এই টেন্যান্টস মানে কি বলো? ভাড়াটিয়া স্যার। তো বলতে পারো না কেন? আমি বলে দিলাম আবার জিজ্ঞেস করি বলতে পারো না। তো এখানে কি বলছে? রেন্টালস অফ 4,000, 4,000 টাকা ভাড়া, আর ডিউ
ফ্রম টেন্যান্টস, মানে ভাড়াটিয়ারা ভাড়া দেয়নি এখনো, ডিউ আছে 4000 টাকা। এটি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? ক্লাস তো আস্তে আস্তে ম্যাচ করতেছি। এটি কোন কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? accrued revenue স্যার। আমি চিনি না রে। রেভিনিউ, তাহলে ইয়া বলো, দাও যা। এন্ট্রি নিয়ম বলো আগে, অ্যাক্রুড রেভিনিউ নিয়ম কি? অ্যাক্রুড রেভিনিউ নিয়ম যে কেউ বলো কি? স্যার এক্সেস ডেবিট আর রেভিনিউস ক্রেডিট। এক্সপেন্স কেন? হ্যাঁ ওটা কি ছিল? দেখে বলো। ওটা স্যার অ্যাসেট ডেবিট স্যার আর রেভিনিউস ক্রেডিট। জি, এবার ঠিক আছে। তাহলে এবার এন্ট্রি বলো। অ্যাসেট ডেবিট, তো এখানে অ্যাসেট কি? ওখানে তো বলেই দিছি ব্র্যাকেটে, দেখো Accounts অ্যাকাউন্ট receivable. রিসিভেবল। এখন রিসিভেবল একটি অ্যাসেট, এটা ডেবিট করব, আর ক্রেডিট কি করব? সার্ভিস রেভিনিউ স্যার। কি আমি বুঝছো? সার্ভিস রেভিনিউ। Yes, sir. ওকে, তাহলে লিখো অ্যাকাউন্ট রিসিভেবল বেশি দিন না, ডেবিট আমি সার্ভিস বুঝলাম। রেভিনিউ ক্রেডিট। এক্সপ্লানেশন, To record revenue, service revenue. সার্ভিস রেভিনিউ না, অ্যাক্রুড Accrued revenue. ওটা লিখতে হবে, অ্যাক্রুড রেভিনিউ, টু রেকর্ড অ্যাক্রুড Revenue. revenues. Number 7, কত রং করি করে the mortgage interest rate is 9% per year. Mortgage interest কত? 9%। 9% এ কত টাকা আসে সেটা আগে আমাদের বের করতে হবে। তো বাড়িতে থাকার না তো তাহলে যদি আমরা বের করি, দেখো মর্টগেজের অ্যামাউন্ট জানতে হবে, তার মানে আমাদের ট্রায়াল ব্যালেন্সে যেতে হবে। মর্টগেজ কত আছে? কত দেখে বলো। Sir, what? 80,000 80,000 এর 9% কত? 7,200, তাই না? দেখো তো কত হয়। কত হয়? 80,000 এর 9% এত সময় লাগে বের করতে? ক্যালকুলেটর নাই? 7,200 স্যার। 7,200 তো এক বছরের, তাহলে এবার এক মাসের কত হয়? 12 ভাগ করো। 600। 600। 600 না? জি স্যার। তাহলে 600 হবে। তাহলে এন্ট্রি কি হবে? এন্ট্রি কি হবে? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর কি ইন্টারেস্ট পেয়েবল। এটা কোন নিয়মের মধ্যে পড়েছে বলো আগে। লোন নিয়েছি, ইন্টারেস্ট দেইনি, এটা একটি খরচ, ইন্টারেস্ট একটি খরচ, তার মানে অ্যাক্রুড এক্সপেন্স। এটা এখনো পেমেন্ট করিনি, খরচ হয়েছে পেমেন্ট করিনি, তাহলে এটি কিসের মধ্যে পড়ে? অ্যাক্রুড Accrued এক্সপেন্স। expense. অ্যাক্রুড এক্সপেন্সের নিয়ম অনুযায়ী আমরা লিখবো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এবং কত টাকা লিখবো? এক মাসের কত আসলো? 600। কত এক মাস আসলো? 600. 600। নিচে ব্র্যাকেটের মধ্যে এটি দেখিয়ে দিও। কিভাবে দেখাবে? যে 80,000 ইন্টু 9%
divided by 12 equal to 600 আর টু রেকর্ড কি লিখবে টু রেকর্ড ইন্টারেস্ট এক্সপেন্স ঠিক আছে ওকে কি বলছি বুঝছো জি স্যার জি স্যার আচ্ছা তাহলে আমরা এই দুইটা ম্যাথেরই এন্ট্রিগুলি দেখলাম এরপর তোমাদের হোমওয়ার্ক দিব হোমওয়ার্ক হলো তোমরা বি সেটের দুইটা করবে এটা তো এ সেটের দুইটা করলাম না আমরা জি স্যার বি সেটের জি, স্যার। দুইটা বাসায় করবে এটা একটা হোমওয়ার্ক বি সেটের শুধু এই অ্যাডজাস্টিং এন্ট্রিগুলি করবে আর 2 নাম্বার হোমওয়ার্ক হলো যে 1 নাম্বার ম্যাথের বি সি ডি এগুলি করবে রিকোয়ারমেন্ট বি এবং সি 1 নাম্বার ম্যাথের তো রিকোয়ারমেন্ট এ অ্যাডজাস্টিং গুলি করে ফেলেছি জি স্যার বি নাম্বারে কি বলেছে পোস্ট দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি টু দ্য লেজার লেজারে কিভাবে পোস্টিং দিতে হয় সেক্ষেত্রে তোমরা জানো এখানে যতগুলি জার্নাল এন্ট্রি আছে সবগুলি জন্য তুমি আলাদা ছোট ছোট করে এটি অ্যাকাউন্ট মানে ওই যে লেজার অ্যাকাউন্ট তৈরি করবে এবং একটা একটা লিখে একটা একটাই আবার ব্যালেন্স দেখাবে বইয়ের হেল্প নিয়েও বইয়ে করা আছে দেখো তো এরকম সবগুলি এখানে যতগুলি জার্নালের এন্ট্রি আছে সো সবগুলির জন্য আলাদা আলাদা এরকমের লেজার তৈরি করবে এটা হলো বি নাম্বারে তারপরে সি নাম্বার রিকোয়ারমেন্ট প্রিপেয়ার অ্যান্ড অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এরপরে ওই ব্যালেন্সগুলি অ্যাডজাস্ট করবে যেই ট্রায়াল ব্যালেন্সটি দেয়া আছে কোনটি দেয়া আছে এই যে এই ম্যাথের শুরুতে দেয়া আছে না এটা ম্যাকডি এখানে তো আমাদের অরিজিনাল ট্রায়াল ব্যালেন্সটা দেয়া আছে এরপরে এখানে তুমি দেখবে কোনটার সাথে অ্যাডজাস্টমেন্ট আছে সেটা প্লাস মাইনাস করে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তুমি তৈরি করবে প্লাস মাইনাস করে এই দুইটা কাজ তোমাদের প্রথম কাজ কি বললাম বি সেটের এ এবং বি করবে শুধু অ্যাডজাস্টিং এন্ট্রি আর দ্বিতীয় নাম্বার কি বললাম এ সেটের 1 নাম্বারের রিকোয়ারমেন্ট বি এবং সি এই দুইটি করবে এবং বইয়ের হেল্প নেবে কিভাবে করতে হবে তো বলে দিলাম আগেও আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স কিন্তু আগের ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে করতে হয় মনে আছে জি স্যার ওইভাবে করবে বইয়ে করা আছে এক্সাম্পলে এটাও দেখে নিবে তো এটা আমি জিজ্ঞেস করবো ওই দিন কি কি করেছো আমি দেখব তোমাদের খাতা চেক করব ঠিক আছে জি স্যার কোনো প্রশ্ন থাকলে বলো বা না বুঝলে বলো স্যার লাস্টের এন্ট্রিটা যেন কি বলছেন স্যার ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ইন্টারেস্ট পেয়েবল আচ্ছা স্যার ওকে ইব্রাহিম কি রাস্তায় হাঁটতেছে নাকি ইব্রাহিম কোথায় তুমি ইব্রাহিম কই তুমি জি স্যার হ্যালো তুমি কোথায় আর আমার ফ্রেন্ডের মা মারা গেছে তো স্যার আমি কবর দিয়ে বাসার দিকে যাচ্ছি ও আচ্ছা সেটা তো শুনলাম দুঃখজনক ঘটনা আমরা সবাই সমবেদনা প্রকাশ করছি কিন্তু তো হঠাৎ করে স্যার মারা গেছিল সকালবেলা রাত্রের দিকে বাথরুমে পড়ে তুমি কি এখন জানাজায় যাচ্ছ জানাজা শেষ স্যার মাটি দিয়ে বাসার দিকে যাচ্ছি স্যার ও আচ্ছা তুমি স্যার, কি নেট আমার আছে? আমি এতক্ষণ যা বলেছি এগুলি শুনেছো জি স্যার শুনতেছিলাম আচ্ছা ফাইন আর শুরু থেকে খাতা কলম নাই তো স্যার খালি শুনে শুনে যাচ্ছি আচ্ছা ফাইন আর যদি শুরু থেকে না শুনে থাকো পরে আমি ভিডিও দিয়ে দিব ভিডিও পরে দেখে নিও জি স্যার আমি বলছিলাম স্যার একটু লেট করে জয়েন করবো স্যার এর জন্য একটু দুঃখিত স্যার ঠিক আছে সমস্যা নেই তোমার ফ্রেন্ড বলতে কি ইউনিভার্সিটির ফ্রেন্ড জি স্যার আমরা তো এলাকায় স্থানীয় তো স্যার ওই আমার ছোটবেলা থেকে একসাথে চলি ও স্যার আচ্ছা আচ্ছা ওকে ইনশাআল্লাহ আমাদের দোয়া থাকলো ওর আম্মার জন্য আল্লাহ যাতে স্যার। মাফ করে দেন জি আকিব হাসান বলো স্যার আমি একটু এসডব্লিউ স্যার আমার ওয়াইফাইটা চলে গেছিল তো স্যার এসডব্লিউটা আবার একটু রিপিট করতেছি স্যার প্রবলেম সেট বি শুধু অ্যাডজাস্টিং এন্ট্রি জার্নালগুলো স্যার না 1 এবং 2 এর জি আর প্রবলেম সেট এর স্যার বি এবং সি লেজার এন্ড ট্রায়াল ব্যালেন্স
এক নম্বরে এক নাম্বারটা। জি স্যার। থ্যাংক ইউ স্যার। লেজার এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। জি স্যার। ওকে, আমি চেক করব কিন্তু নেক্সট ক্লাসে সবাই করে রাখবে। আর এগুলি এক্সাম্পল তো বইয়ে করাই আছে, ওখান থেকে হেল্প নেবে ইনশাআল্লাহ। তাহলে আজকে এখানে শেষ করছি, যদি কোনো প্রশ্ন কমেন্ট কিছু বলার থাকে বলো, আর না হলে এখানে শেষ করব। স্যার আমার একটু মানে কথা ছিল স্যার, এসডব্লিউ বলো। কি দিচ্ছেন স্যার? এসডব্লিউটা স্যার কি দিছিলেন? ওটা শোনা পড়ে নাই স্যার। আচ্ছা, এইচডব্লিউ যে জি স্যার। বিসেটের 1 নাম্বার এবং 2 নাম্বার জি স্যার, শুধু এগুলা কি অ্যাডজাস্টিং এন্ট্রি করবে। এগুলা কি স্যার আজকে আচ্ছা স্যার কালকে যে অর্ধেক ম্যাথটা যে করানো হয় না, এটা কি আজকে করানো হয়ে গেছে? ওইটা আজকে শেষ করেছি, ওইটা শেষ করেছি, 2 নাম্বার শেষ করেছি, তুমি পরে ভিডিও দেখে নিও। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা তো Okay. নেক্সট ক্লাসটা আমাদের এসডব্লিউ না স্যার? জি জি, এইচডব্লিউ টা করে রাখবে, এটা আমি চেক করব, দেখবো। আচ্ছা জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ইনশাআল্লাহ, বেস্ট অফ লাক। আর একটু দোয়া করবেন আমার ফ্রেন্ডের মায়ের জন্য। হ্যাঁ ইনশাআল্লাহ, আমাদের দোয়া থাকলো তোমার ফ্রেন্ডের আম্মার জন্য, আল্লাহ যাতে তাকে মাফ করে দেন এবং জান্নাত নসিব করেন, সেই দোয়া থাকলো। কারণ মৃত্যু তো সবার জন্য অবধারিত, আমাদেরও একসময় মরতে হবে। জি স্যার। এই জন্য প্রতিটি মুহূর্তেই আমাদের আসলে চিন্তা করা উচিত যে যে এই বিশেষ করে এই করোনা পরিস্থিতির মধ্যে কত লোকই তো মারা যাচ্ছে বিভিন্ন এজের। তো মৃত্যু আমাদের যে কোনো সময় হতে পারে, সেক্ষেত্রে আমাদের উই নিড টু গেট প্রিপেয়ার্ড টু ফেস দ্য ডেথ। এই মৃত্যুকে ফেস করার জন্য আমাদের প্রতিটি মুহূর্তেই প্রিপেয়ার্ড হওয়া উচিত। আর মৃত্যুর প্রিপারেশন কি বলো তো? মৃত্যুর প্রিপারেশন হলো ডুইং দ্য গুড ডিডস, সব সময় আল্লাহর হুকুমকে মান্য করা, সেই অনুযায়ী চলা, এটাই হলো মৃত্যুর জন্য প্রিপারেশন। কারণ আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট থাকেন, তাহলে আমার মৃত্যু যখনই হবে তখনই আমি আল্লাহর উপরে ভরসা রাখতে পারবো যে আমি সবসময় আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করেছি। কিন্তু আমার কোনো অ্যাকশনে যদি ডেভিয়েশন হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে সন্তুষ্ট না, সেক্ষেত্রে এটা আমার জন্য কি, আমার জন্য আল্লাহ অখুশি। মানে কি, এটা খুবই খারাপ জিনিস। আল্লাহ অখুশি মানে তো তার জন্য জাহান্নাম। এর জন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করা। আর আল্লাহকে খুশি করার চেষ্টা মানে ইন এভরি অ্যাকশন, সেটা ছোট হোক বড় হোক, সবসময় আল্লাহর হুকুমগুলিকে মান্য করা। এই জন্য শরিয়ার প্রিন্সিপাল হলো বিফোর ডুইং অ্যান অ্যাকশন ইউ নিড টু নো দ্য রুলস। কোনো কাজ করার আগে শরিয়ার নিয়মটি জেনে নাও। কারণ তুমি যদি না জানো তাহলে রাইট রং তো বুঝবে না, তখন তো ভুল করতে পারো। এই জন্য তোমাকে আগে জেনে নিতে হবে যে আমি এই কাজ করব, সেটা কোন কাজ, সেটা তুমি বিজনেস করো, সেটা তুমি সোশ্যাল রিলেশন করো, সেটা তুমি ফেসবুকে ফ্রেন্ডশিপ করো, সেটা তুমি যা করো, ইন এভরি অ্যাকশন ইউ নিড টু নো দা শরিয়া রুলস। আর এই রুলস গুলি মেনে নিয়ে যখন তুমি সেই অনুযায়ী চলবে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট থাকবেন। তো আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পর্দা করতে বলছেন, কিন্তু আমরা কিন্তু সেটা মেনটেন করি না। আমরা কি করি? আমরা এই যে মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ করি, তাদের সাথে একসাথে ঘুরে বেড়াই, একসাথে সেলফি দেই, একসাথে আড্ডাবাজি করি। সো ইট ইজ টোটালি ফরবিডেন ইন ইসলাম, ইউ নো। এখন ইয়াং জেনারেশনের সবচেয়ে বেশি ভুলগুলি হয় এখানে। অনেক ভুলই তো হয়, কিন্তু ইয়াং জেনারেশনের স্টুডেন্টদের সবচেয়ে বেশি মারাত্মক যে পাপ কর্মগুলি হয় এইখানে হয়। যে কারণ তারা সবসময় এই যে কে মাহরম কে গায়রে মাহরম এগুলি বুঝে না, এই যে ফ্রেন্ড, এই যে ফ্রি মিক্সিং এগুলি করে, যার কারণে এগুলি খুবই ভয়ানক পাপের কাজ। তো আমরা অনেক সময় কি করি যে আচ্ছা আমি তো মেয়েদের সাথে আড্ডা দিচ্ছি না, আমি তো ফেসবুকে চ্যাট করতেছি, এটা তো একই কথা হলো, সে তো তোমার মাহরম না। তো তার সাথে তোমার এত চ্যাটিং এর কি দরকার? তোমার ফ্রেন্ড নাই, তোমার মেল ফ্রেন্ড আছে না, তাদের সাথে কথা বলো। তোমার শেয়ারিং দরকার, বুঝো না, তার সাথে কথা বলো। এদের সাথে কি দরকার? কারণ এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ যেটা না করেন সেটা করার কি দরকার? আর তখন বলবে যে আমার মধ্যে তো ডিমান্ড আছে, আমার তো অপোজিট সেক্স এর প্রতি আমার অ্যাট্রাকশন আছে, আমি এখন কি করব? আচ্ছা, এই জন্যই তো আল্লাহ বলে দিয়েছেন তোমার বিয়ে করতে হবে, এই জন্য একটু ওয়েট করতে হবে। ইফ ইউ হ্যাভ দ্য ইনকাম, তোমার যদি ইনকাম থাকে তাহলে বিয়ে করো। তুমি যদি বলো আমি স্টুডেন্ট, আমার ইনকামও আছে, তাহলে ফাইন, আমাকে বলো, তোমার বাবার সাথে কথা বলি, তোমার বিয়ের ব্যবস্থা করি, যদি বাবা মা বিয়ে দিতে না চায় তোমাকে।
কিন্তু কন্ডিশন কি বললাম? কন্ডিশন ইউ নিড টু হ্যাভ ইনকাম, ইউ নিড টু হ্যাভ ক্যাপাবিলিটি। আর একজনকে মানে টেক কেয়ার করার মতো সেই ইনকাম যদি থাকে দেন তুমি বিয়ে করতে পারো। এখন যদি কেউ বলো যে আমার তো আছে সেটা, কিন্তু বাবা মা বিয়ে দিচ্ছে না, এখন কি করবে? সেটা যদি কেউ থাকে আমার সাথে যোগাযোগ করো, তোমার বাবার অ্যাড্রেস দিও, আমি কথা বলবো তার সাথে। আর যদি না থাকে তাহলে তো ইনকাম জেনারেট করতে হবে, তারপরে বিয়ে শাদী করতে হবে। কিন্তু ইনকাম করবো না, বিয়ে শাদী করবো না, আর এদিকে এইসব মেয়েদের সাথে এগুলি করবো, ফ্রি মিক্সিং করবো, এগুলি কোনো মতেই আল্লাহ অ্যালাউ করবেন না। প্রতিটি মুহূর্তে এটাই তো বললাম যে মৃত্যুর প্রিপারেশন মানে কি? মৃত্যুর প্রিপারেশন এটাই যে ইন এভরি অ্যাকশন ইউ নিড টু রিমেম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা মনে করো তুমি তোমার গার্লফ্রেন্ডের হাত ধরে হাঁটতেছো, এই সময় তোমার মৃত্যু চলে আসলো, তুমি মারা গেলে। এখন তোমার মৃত্যুটা কিসের উপরে হলো? একটা কুফর অ্যাকশন, একটা খারাপ অ্যাকশনের উপরে হলো। এবং ফেরেশতারা লিপিবদ্ধ করলো কি যে তুমি এমন একটা পাপের কাজে নিমজ্জিত ছিলে যখন তোমার মৃত্যু হয়েছে। তাহলে তোমার জন্য কি ভালো কিছু হবে? না হবে না। এর জন্য তোমাকে সব সময় পাপ কাজ থেকে দূরে থাকা, পাপ কাজ থেকে দূরে থাকা, এটা সব সময়। এখন তুমি বলতে পারো স্যার আমার তো বয়স কম, আমি এখন গার্লফ্রেন্ডের হাত ধরে হাঁটছি, এই সময় মরবো কেন, আমার তো অসুস্থতা নাই। আরে মরবা কেন, কত রকমেরই তো মৃত্যু হতে পারে। তোমরা জানো 2000 সালের দিকের ঘটনা হয়েছে, এই বুয়েটের এক স্টুডেন্ট, সে কোনো রাজনীতি করে না, সে মারা গেছে। কেন মারা গেছে? কারণ হলো এখানে গোলাগুলি হয়েছিল, এই জন্য মারা গেছে। আচ্ছা এখন সে যখন রাস্তা ক্রস করে যাচ্ছিল, গুলিটা এসে ওই মেয়ের গায়ে লাগলো। আর রাস্তা যখন ক্রস করে যাচ্ছিল তখন সে তার বয়ফ্রেন্ডের হাত ধরে ক্রস করতেছিল, আর গুলিটা এসে গোলাগুলি হচ্ছে আরেক জায়গায়, গুলিটা এসে লাগলো ওই সনির গায়ে, ওই মেয়েটার নাম সনি। এখন সে ওখানে মারা গেল। এখন কি হলো বিষয়টা দেখো, তা আরেকজনের গুলিতে মারা গেল, এটা তো বলা যায় কি শহীদের মৃত্যু, কারণ সে নিজে তো আর মরে নাই। আর কিন্তু তার মৃত্যুটা হয়েছে কিসের উপর? বয়ফ্রেন্ডের হাত ধরার উপরে। তাহলে এখন এটাকে কি বলবা তুমি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে, আল্লাহ মাফ করুক কি হয়েছে তার। তো এখানে আমি তাকে সমালোচনা করার জন্য বলিনি, যে মারা গেছে তার তো সমালোচনা করা উচিত না। আমি এক্সাম্পল হিসেবে বললাম যে দেখো মৃত্যু তো ওই ছেলে মেয়ে, ওই বয়ফ্রেন্ড তো বেঁচে গেছে, তার গায়ে গুলি লাগেনি, কিন্তু ওই মেয়ে তো কখনো চিন্তা করেনি যে তার মৃত্যু ওই সময় হতে পারে, কারণ সে তো এমন কোনো কাজ করেনি, সে গাড়ির নিচেও পড়েনি, কিন্তু গুলিটা এসে তার গায়ে লাগলো। তো কি হলো বিষয়? মানে মৃত্যু এরকমের যে কোনো সময় হতে পারে। তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, উপর থেকে কনস্ট্রাকশনের একটা ইট মাথার উপর পড়তে পারে না, মারা যেতে পারো। তোমার বয়স না হয় 20 বছর হলো, কি হয়েছে? Accidental death in any time, any moment can be. So we need to get prepared to face the death, and every time we need to abide by the rules and regulation of Allah subhanahu wa ta'ala, and that is the Sharia rules. আর শরিয়া রুলস যিনি ফলো করবেন তার জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর সন্তুষ্ট থাকবে, আর তার জন্যই জান্নাত ওয়েট করছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আমাদেরকে সবাই এভাবে শরিয়ার রুলস গুলি মেনে চলি, জানার চেষ্টা করি, যেগুলি না জানি সেগুলি জিজ্ঞেস করে জেনে নেই। তো আমাদের যাতে আল্লাহ সেই তৌফিক দেন, সেই দোয়া থাকলো। তোমরা সবাই চেষ্টা করবে জানার এবং মানার, ইনশাআল্লাহ। ওকে, তো আজকে শেষ করছি, সবার জন্য দোয়া থাকলো। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। স্যার। ওয়া আলাইকুম আসসালাম।